এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, প্রতিষ্ঠান এবং ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে বা কোনো বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সাদৃশ্য থাকলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। দেবভাষা, এক পূর্ণতার অন্বেষণ। প্রথম পর্ব, প্রারম্ভ। দুই ভুবনের দুই বাসিন্দা। অধ্যায় 1, ঝাড়খণ্ডের ধুলোমাটি ও এক অদম্য স্বপ্ন। ঝাড়খণ্ড ওড়িশা সীমান্তের সেই নামহীন শহরটা যেন সময়ের খাতায় একটা ভুলে যাওয়া অধ্যায়। লাল মাটির ধুলো এখানে বাতাসে ওড়ে, মানুষের ফুসফুসে জমে, আর জীবনের সব রঙকে একটা বিবর্ণ প্রলেপে ঢেকে দেয়। এই শহরেরই এক প্রান্তে, যেখানে পিচ ঢালা রাস্তা শেষ হয়ে সরু ধুলোমাখা এক গলি শুরু হয়েছে, সেখানেই ছিল বিজয় ভঞ্জের একতলা বাড়ি। পূর্বপুরুষের ভিটে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার রামপুর গ্রামে হলেও কয়েক দশক আগে এক উন্নত জীবনের আশায় বিজয়ের বাবা জগদীশ ভঞ্জ এই রুক্ষ মাটিতে এসে নোঙর ফেলেন। বাড়িটার দেওয়ালে নোনা ধরেছে, বর্ষায় ছাদ চুইয়ে ছল পড়ে, কিন্তু সেই বাড়িতে বাস করত এক অসাধারণ প্রতিভা আর এক অকল্পনীয় স্বপ্ন। জগদীশ ভঞ্জ ছিলেন এক আশ্চর্য মানুষ। স্থানীয় এক ছোট কারখানায় সামান্য মাইনের চাকরি করতেন, কিন্তু তার হাত দুটো ছিল যেন বিশ্বকর্মার আশীর্বাদ পুষ্ট। কারখানার সবচেয়ে জটিল মেশিন যখন জবাব দিয়ে দিত, তখন ডাক পড়ত জগদীশে। তিনি খালি হাতে শুধু শব্দের তারতম্য শুনেই বলে দিতে পারতেন সমস্যার উৎস। কিন্তু তার এই প্রতিভা তাকে পরিচিতি বা অর্থ কোনোটাই এনে দিতে পারেনি। দিনের শেষে তিনি ছিলেন এক সাধারণ নিম্নবিত্ত কর্মচারী, যার মাস গেলে নুন আনতে পান্তা ফুরোয়। তার বুকের গভীরে কোথাও একটা চাপা দীর্ঘশ্বাস ছিল, নিজের প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার যন্ত্রণা, নিজের পরিবারকে আরেকটু ভালো জীবন দিতে না পারার কষ্ট। তিনি খুব কম কথা বলতেন, তার আবেগগুলো যেন তার মুখের বলিরেখায় আর কপালে জমে থাকা ঘামের মধ্যে দিয়েই প্রকাশ পেত। বিজয় তার বাবার এই নীরব সংগ্রামটা খুব কাছ থেকে দেখেছে। সে দেখেছে কিভাবে তার মা একটি মাত্র শাড়ি বারবার কেচে পরেন, কিভাবে তার বাবা নিজের ছেঁড়া চপ্পল সেলাই করে পরেন, শুধু তার বই খাতা আর পড়াশোনার খরচ জোগানোর জন্য। এই দারিদ্র্য বিজয়কে লাজুক বা হীনমন্য করেনি, বরং তাকে করে তুলেছিল ইস্পাতের মতো কঠিন আর জেদি। তার পৃথিবীটা ছিল দুটো জিনিসের সীমাবদ্ধ: গণিতের জটিল জগৎ আর সংস্কৃতের গভীর সমুদ্র। ছোটবেলা থেকেই সে ছিল আর 5টা বাচ্চার থেকে আলাদা। যখন অন্য ছেলেরা মাঠে ক্রিকেট খেলত, বিজয় তখন লাইব্রেরির এক কোনায় বসে আর্যভট্ট বা ভাস্করাচার্যের গণিত নিয়ে তন্ময় হয়ে থাকত। সংখ্যার পৃথিবী তাকে এক অদ্ভুত শান্তি দিত। আর ছিল সংস্কৃত। স্কুলের পণ্ডিত মশাই শ্রীকান্ত ত্রিপাঠী প্রথম বিজয়ের মধ্যে এই রত্নটিকে আবিষ্কার করেন। তিনি অবাক হয়ে দেখতেন কিভাবে এই ছোট ছেলেটা পাণিনির অষ্টাধ্যায়ের মতো কঠিন ব্যাকরণ অবলীলায় বুঝে নিচ্ছে। বেদোপনিষদের শ্লোক শুধু মুখস্থই করছে না, তার অন্তর্নিহিত দার্শনিক অর্থ নিয়ে প্রশ্ন করছে। ত্রিপাঠী মশাই একদিন জগদীশ ভঞ্জকে ডেকে বলেছিলেন, জগদীশ, তোমার ছেলে সাধারণ নয়, ওর মস্তিষ্কের গঠনটাই আলাদা, ওর যত্ন নিও, ও একদিন তোমার বংশের নাম উজ্জ্বল করবে। সেই দিন থেকে বিজয়ের স্বপ্নটা একটা নতুন মাত্রা পায়। সে শুধু নিজের পরিবারের ভাগ্য বদলাতে চায় না, সে এমন কিছু করতে চায় যা পৃথিবীকে নতুন কিছু দেবে। তার মাথায় ঘুরপাক খেতে থাকে এক অবিশ্বাস্য চিন্তা। সে দেখেছে আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, পাইথন বা সি শার্প সবই ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি, কিন্তু সে জানত সংস্কৃত হল পৃথিবীর সবচেয়ে নিখুঁত এবং বৈজ্ঞানিক ভাষা। তার ব্যাকরণের গঠন, তার সন্ধি সমাসের নিয়ম সবকিছুই এক গাণিতিক শৃঙ্খলায় বাঁধা। বিজয়ের স্বপ্নটা এখানেই ছিল। সে সংস্কৃতকে ভিত্তি করে এক নতুন প্রোগ্রামিং সিস্টেম তৈরি করবে, এমন এক সিস্টেম যেখানে কোড লেখা হবে দেবনাগরী হরফে, যার অ্যালগোরিদম তৈরি হবে প্রাচীন ভারতীয় গণিতের সূত্র দিয়ে, আর যার ভিত্তি হবে পাণিনির ব্যাকরণের কাঠামো। সে ঘন্টার পর ঘন্টা তার ছোট পড়ার ঘরে বসে থাকত। একদিকে থাকত আধুনিক প্রোগ্রামিংয়ের বই, আর অন্যদিকে থাকত সংস্কৃত ব্যাকরণ আর প্রাচীন পুঁথি। সে দুটো ভিন্ন জগতের মধ্যে একটা সেতু তৈরি করার চেষ্টা করত। তার খাতাগুলো ভরে উঠত বিচিত্র সব সংকেত আর নকশায়। সে ছিল এক স্বঘোষিত ডেটা সায়েন্টিস্ট, এক ফিউচার ডেটা আর্কিটেক্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্সকে এক ভারতীয় দর্শন দিতে চেয়েছিল। তার বন্ধুরা তাকে নিয়ে হাসি হাসি করত, বলতো পাগলা বিজয়। কিন্তু বিজয় জানত সব বড় স্বপ্নই প্রথমে পাগলামি বলেই মনে হয়। তার সম্বল ছিল বাবার নীরব সমর্থন আর নিজের উপর অটুট বিশ্বাস। অধ্যায় 2, ওড়িশার ঐশ্বর্য ও এক সোনালী খাঁচা। সীমান্তের অদৃশ্য রেখাটা পার হলেই যেন পৃথিবীটা বদলে যেত। ওড়িশার সেই জমজমাট শহরটায় ধুলোর বদলে ছিল প্রাচুর্যের ঝলক, আর সেই প্রাচুর্যের কেন্দ্রবিন্দু ছিল মহাপাত্র নিবাস।
শ্বেতপাথরের এই বিশাল প্রাসাদোপম বাড়িটা শুধু একটা বাসস্থান ছিল না, ছিল জিতেন মহাপাত্রের ক্ষমতা, প্রতিপত্তি আর সাফল্যের এক জীবন্ত বিজ্ঞাপন। বাড়ির সামনে বিশাল লন, তাতে বিদেশি ফুলের কেয়ারি, ফোয়ারার স্বচ্ছ জল আর উর্দি পরা দারোয়ানদের কড়া পাহারা, সবকিছুই যেন এক ভিন্ন জগতের কথা বলত। জিতেন মহাপাত্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। কাথির সেই একই রামপুর গ্রাম থেকে খালি হাতে তিনি এই শহরে এসেছিলেন। তার বুদ্ধি, সাহস আর কঠোর পরিশ্রম তাকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিয়েছিল। তিনি তৈরি করেছিলেন তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, জেএম ইনফ্রা ও জেএম গ্রুপ। ওড়িশা আর ঝাড়খণ্ডের সেরা 10 শিল্পপতির তালিকায় তার নাম উচ্চারিত হতো শ্রদ্ধার সঙ্গে। দেশের 15টা রাজ্যে ছড়িয়ে থাকা তার 40টা কারখানা আর 55টা চলমান কনস্ট্রাকশন সাইট হাজার হাজার মানুষের অন্ন সংস্থান করত। কলকাতায় তাদের হেড অফিসটা ছিল আধুনিক স্থাপত্যের এক নিদর্শন। জিতেন মহাপাত্রের কাছে তার অতীত, তার গ্রামের পরিচয় ছিল একটা দুর্বলতা, যা তিনি সযত্নে লুকিয়ে রাখতেন। তার জগৎ ছিল টাকার অঙ্কে, ব্যবসার চুক্তিতে আর ক্ষমতার অলিন্দে। এই ঐশ্বর্যের শিখরে এক সোনালী খাঁচার মধ্যে বড় হয়েছিল তার একমাত্র মেয়ে দিয়া মহাপাত্র। দিয়া ছিল তার বাবার সম্পূর্ণ বিপরীত। জিতেন মহাপাত্র যেখানে দেখতেন পরিসংখ্যান আর লাভ ক্ষতির হিসাব, সেখানে দিয়া দেখত রঙের খেলা, সুরের মূর্ছনা আর প্রকৃতির সৌন্দর্য। তাকে দেশের সেরা স্কুলে পড়ানো হয়েছে, সেরা শিক্ষকরা তাকে বাড়িতে এসে পড়িয়েছেন। তার জন্য দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা ছিল হাতের মুঠোয়। সে কম্পিউটার সায়েন্সে ছিল অসাধারণ মেধাবী, যা তার বাবার গর্বের কারণ ছিল, কিন্তু এটা ছিল তার বাবার চাপিয়ে দেওয়া জগৎ। দিয়ার নিজের জগৎটা ছিল তার ঘরের এক কোণায় রাখা ক্যানভাস আর রঙের বাক্স। ছোটবেলা থেকেই তার আঙুলের ডগায় তুলি কথা বলতো। তার আঁকা ছবিগুলোতে এক অদ্ভুত গভীরতা আর বিষণ্ণতা থাকত। সে আঁকত মেঘলা আকাশ, নিঃসঙ্গ কোনো গাছ, অথবা ভিড়ের মধ্যে একাকী কোনো মুখ। তার ছবিগুলো ছিল তার না বলা কথার প্রতিচ্ছবি। সে ছিল তার বাবার বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু তার আত্মাটা ছিল এক শিল্পীর, যে এই প্রাচুর্যের কারাগারে ছটফট করত। তার মা, স্নেহলতা, ছিলেন এক শান্ত স্নিগ্ধ মহিলা। তিনি মেয়ের মনের কষ্টটা বুঝতেন, কিন্তু তার স্বামীর প্রবল ব্যক্তিত্বের সামনে তার কথা বলার সাহস ছিল না। তিনি শুধু মেয়েকে নীরবে সঙ্গ দিতেন, তার আঁকা ছবি দেখে প্রশংসা করতেন। দিয়া স্বপ্ন দেখত এক অন্য জীবনের, এমন এক জীবনে যেখানে তার পরিচয় হবে জিতেন মহাপাত্রের মেয়ে নয়, বরং তার নিজের শিল্পকর্ম। সে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনায় নিজেকে উজাড় করে দিত। তার ভাবনায়, তার সৃষ্টিশীলতায় সাধারণ একটা মঞ্চ অসাধারণ হয়ে উঠত। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই সে নিজের সত্তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করত। সে জানত তাকে একদিন তার বাবার এই বিশাল ব্যবসার দায়িত্ব নিতে হবে, কিন্তু তার মনের গভীরে একটা ভয় কাজ করত। এই ব্যবসার জগৎটা কি তার ভেতরের শিল্পী সত্তাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে? সে ছিল এক রাজকুমারী, যার সবকিছু ছিল শুধু স্বাধীনতা ছাড়া। অধ্যায় 3। একই শিকড়, ভিন্ন পথ। নিয়তি এক অদ্ভুত খেলা খেলে। বিজয় আর দিয়ার পরিবার, যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কেও অবগত ছিল না, তাদের শেকড় ছিল একই মাটিতে প্রথিত। কাথির সেই রামপুর গ্রামের একই পাড়ায় তাদের পূর্বপুরুষদের বাস ছিল। হয়তো একসময় তাদের দাদুরা একসঙ্গে খেলাধুলা করেছে, তাদের পরিবারগুলো একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। কিন্তু সময়ের স্রোতে, জীবনের প্রয়োজনে দুটো পরিবার দুটো ভিন্ন দিকে ভেসে গেছে। জগদীশ ভঞ্জ মাঝে মাঝে রাতের বেলা বারান্দায় বসে তার ছোটবেলার গল্প করতেন। তার কথায় উঠে আসত গ্রামের পুকুর, আমবাগান, দুর্গাপূজার স্মৃতি। তিনি তার দারিদ্র্য আর সংগ্রামের কথা বলতেন, কিন্তু তার চোখে থাকত তার গ্রামের জন্য এক গভীর ভালোবাসা। বিজয় তার বাবার কাছ থেকে এই শেকড়ের গল্প শুনেই বড় হয়েছে। তার কাছে রামপুর গ্রাম ছিল এক রূপকথার দেশ। অন্যদিকে জিতেন মহাপাত্র তার অতীতকে সম্পূর্ণ মুছে ফেলতে চেয়েছিলেন। তার কাছে ওটা ছিল এক লজ্জার অধ্যায়, যা তার বর্তমান সাফল্যের সঙ্গে বেমানান। তার বাড়িতে রামপুরের নাম নেওয়াও প্রায় নিষিদ্ধ ছিল। দিয়া শুধু জানত যে তাদের পূর্বপুরুষরা বাংলার কোনো এক গ্রাম থেকে এসেছিল। এর বেশি কিছু জানার সুযোগ বা সাহস তার হয়নি। একই উৎস থেকে জন্ম নিয়েও দুটো ডালপালা
কত ভিন্ন দিকে বাড়তে পারে, বিজয় আর দিয়ার পরিবার ছিল তার জ্বলজ্বন্ত উদাহরণ। একটা টিকে ছিল সম্মান আর সততাকে আঁকড়ে ধরে, অন্যটা বেড়ে উঠেছিল অর্থ আর ক্ষমতার ছত্রছায়ায়। নিয়তি হয়তো এই দুটো ভিন্ন পথকে আবার এক জায়গায় মেলানোর জন্যই কোনো এক বড় পরিকল্পনা সাজাচ্ছিল। দ্বিতীয় পর্ব, মিলন। এবি টেকনিক্যাল ইউনিভার্সিটি। অধ্যায় 4, এবিটিইউ এর প্রাঙ্গণে দুই স্বপ্নের সূচনা। এবিটিইউ, এবি টেকনিক্যাল ইউনিভার্সিটি, ছিল ভারতের প্রযুক্তি শিক্ষার এক পুণ্যভূমি। এখানে সুযোগ পাওয়া ছিল হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন। বিজয় যখন স্কলারশিপের চিঠিটা হাতে পেল, তখন তার মনে হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় দরজাটা খুলে গেছে। যাওয়ার দিন জগদীশ ভঞ্জ তাকে স্টেশনে ছাড়তে এসেছিলেন। তিনি ছেলের হাতে একটা পুরনো টিনের বাক্স তুলে দিয়েছিলেন, যাতে ছিল তার মায়ের হাতে বানানো কিছু নাড়ু আর জমানো কিছু টাকা। তার চোখে ছিল জল আর গর্ব। তিনি শুধু বলেছিলেন, নিজের উপর বিশ্বাস রাখিস বাবা, আর তোর শিকড়কে কোনোদিন ভুলিস না। বিজয়ের ট্রেন যাত্রাটা ছিল তার জীবনেরই এক প্রতিচ্ছবি। একটা ভিড়ে ঠাসা জেনারেল কামরায় বহু মানুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে সে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছিল। তার চোখে ছিল রাজ্যের বিস্ময়, আর বুকে ছিল এক অজানা ভয়। এবিটিইউ এর বিশাল গেট দিয়ে ঢোকার সময় তার নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছিল। চারিদিকে কত দামি গাড়ি, কত আধুনিক পোশাক পরা ছাত্রছাত্রী। তাদের চোখ মুখে কিসের এত আত্মবিশ্বাস? সে তার সাধারণ পোশাক আর কাঁধের ঝোলা ব্যাগটাকে নিয়ে আরও সংকুচিত হয়ে গেল। অন্যদিকে দিয়া ক্যাম্পাসে প্রবেশ করেছিল রাজকীয় ভঙ্গিতে। তার বাবার পাঠানো ঝকঝকে অডি গাড়িটা যখন ক্যাম্পাসের ভেতরে এসে থামল, তখন অনেকের চোখই সেদিকে ঘুরে গেল। তার পরনে ছিল দামি ডিজাইনার পোশাক, চোখে ছিল ব্র্যান্ডেড সানগ্লাস। কিন্তু এই বাহ্যিক আবরণটার নিচে লুকিয়ে ছিল এক অন্য দিয়া। সেও এই বিশাল অচেনা পরিবেশে কিছুটা নার্ভাস ছিল। তার ভয়টা ছিল অন্যরকম। এখানেও কি সে, জিতেন মহাপাত্রর মেয়ে, পরিচয়টার আড়ালে ঢাকা পড়ে যাবে? সে কি নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে পারবে? তাদের হোস্টেল ছিল আলাদা, তাদের জগৎ ছিল আলাদা। বিজয় তার 3 জনের রুমে অন্য 3 সাধারণ ঘরের ছেলের সঙ্গে খুব সহজেই মানিয়ে নিয়েছিল। তাদের স্বপ্নগুলো ছিল একই রকম, একটা ভালো চাকরি, পরিবারের মুখে হাসি ফোটানো। আর দিয়াকে দেওয়া হয়েছিল সিঙ্গেল এসি রুম। তার চারপাশের মেয়েরা তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু তাদের চোখে ছিল দিয়ার প্রতিপত্তির প্রতি এক ধরনের সমীহ, যা দিয়াকে আরও একা করে দিত। প্রথম কয়েক সপ্তাহ কেটে গেল ক্লাস, ল্যাব আর বিশাল ক্যাম্পাসটাকে চিনে নিতে নিতে। বিজয় তার পড়াশোনায় সম্পূর্ণভাবে ডুবে গেল। তার প্রখর মেধা আর জ্ঞানার গভীরতা খুব তাড়াতাড়ি প্রফেসরদের নজরে পড়ে গেল। বিশেষ করে গণিত আর কম্পিউটার সায়েন্সের প্রফেসররা তার মধ্যে এক অসাধারণ সম্ভাবনা দেখতে পেলেন। দিয়াও ক্লাসে খুব ভালো ফল করছিল। তার বিশ্লেষণাত্মক মন আর সমস্যা সমাধানের দক্ষতা ছিল অসাধারণ। কিন্তু ক্লাসের বাইরে তার সময় কাটত একা একা, স্কেচবুকে ছবি এঁকে। সে ক্যাম্পাসের বিভিন্ন কোণায় বসে থাকত আর তার চারপাশের জীবনের ছবি আঁকত। ক্যান্টিনের কোলাহল, লেকের ধারের শান্ত পরিবেশ, লাইব্রেরির নিস্তব্ধতা। তার স্কেচবুকটা ছিল তার একমাত্র বন্ধু। অধ্যায় 5, গ্রন্থাগারে সেই দেখা, দুই জগতের সংঘর্ষ। তাদের প্রথম দেখাটা ছিল এক বর্ষণ মুখর দুপুরে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামায় সবাই ক্যাম্পাসের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেন্ট্রাল লাইব্রেরিটা ছিল কানায় কানায় পূর্ণ। বিজয় তার সংস্কৃত প্রজেক্টের জন্য কিছু রেফারেন্স বই খুঁজছিল। সে লাইব্রেরির সবচেয়ে পুরনো আর অবহেলিত সেকশন, প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও দর্শনের দিকে এগিয়ে গেল। এখানকার বাতাসে ছিল পুরনো কাগজের গন্ধ আর সময়ের ধুলো। সে একটা উঁচু তাক থেকে বানভট্টের কাদম্বরীর একটি পুরনো সংস্করণ নামানোর চেষ্টা করছিল। বইটা বেশ উঁচুতে ছিল। সে যখন পায়ের আঙুলে ভর দিয়ে বইটা প্রায় ধরেই ফেলেছে, ঠিক তখনই তাকের অন্য পাশ থেকে কেউ একজন একই সময় অন্য একটা বই টান দেয়। ফলে তাকটা সামান্য কেঁপে ওঠে এবং বিজয়ের হাত ফসকে ভারী বইটা নিচে পড়ে যায়। আউচ! তাকের ওপার থেকে একটা চাপা আর্তনাদ ভেসে আসে। বিজয় চমকে তাকের অন্য পাশে গিয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে তার পায়ের উপর হাত বোলাচ্ছে।
ভারী বইটার কোণাটা হয়তো তার পায়ে লেগেছে। মেয়েটির পরনে সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু তার চেহারায় ছিল এক আভিজাত্যের ছাপ। তার খোলা চুলগুলো বৃষ্টি ভেজা বাতাসের জন্য সামান্য এলোমেলো ছিল। সে আর কেউ নয়, দিয়া মহাপাত্র। আমি অত্যন্ত দুঃখিত, বিজয় প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল। আমার একদম খেয়াল ছিল না। খুব বেশি লেগেছে কি? দিয়া মুখ তুলে তাকালো। বিজয়ের উদ্বিগ্ন সরল মুখটা দেখে তার রাগটা মুহূর্তেই চলে গেল। সে একটু হেসে বলল, না না, ঠিক আছে, আসলে আমারই দোষ, আমার অন্যদিকে তাকানো উচিত ছিল। বিজয় নিচে পড়ে থাকা বইটা তুলতে গেলে দিয়াও একই সময় বইটা তোলার জন্য ঝুঁকে পড়ে। তাদের দুজনের মাথায় হালকা ধাক্কা লাগে। দুজনেই অপ্রস্তুত হয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। এই ছোট্ট ঘটনাটাই যেন তাদের মধ্যেকার সমস্ত অদৃশ্য দেওয়াল ভেঙে দিল। কাদম্বরী, দিয়া বইটার দিকে তাকিয়ে বলল, কম্পিউটার সায়েন্সের ছাত্র হয়ে সংস্কৃত সাহিত্য পড়ছ? বিজয় একটু অবাক হল। তুমি কিভাবে জানলে আমি কম্পিউটার সায়েন্সের ছাত্র? দিয়া মুচকি হেসে বলল, তোমার টি শার্টে কোড ব্লাডেড লেখা। আমিও একই ডিপার্টমেন্টে। সেই প্রথম তাদের মধ্যে ঠিকমতো কথা শুরু হলো। বিজয় তার প্রজেক্টের কথা, সংস্কৃত আর প্রযুক্তির মেলবন্ধনের স্বপ্ন দিয়াকে বলল। দিয়া মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে কখনো ভাবেনি যে কেউ এইভাবেও ভাবতে পারে। তার মনে হলো যে সে যেন এক নতুন জগতের সন্ধান পেয়েছে। দিয়াও তার শিল্পের প্রতি ভালোবাসার কথা বলল। সে বিজয়কে তার স্কেচবুক থেকে কয়েকটা ছবি দেখালো। বিজয় অবাক হয়ে দেখল তার ছবিগুলোতে কি গভীর আবেগ আর জীবন লুকিয়ে আছে। সে দিয়ার মধ্যেকার সেই শিল্পী সত্তাকে প্রথম দিনেই চিনে নিয়েছিল। সেই দিনের পর থেকে লাইব্রেরিটা তাদের প্রিয় জায়গা হয়ে উঠল। তারা ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে পড়াশোনা করত। কিন্তু তাদের পড়াশোনা শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিজয় দিয়াকে বোঝাতো শ্লোকের অন্তর্নিহিত গণিত, আর দিয়া বিজয়কে শেখাতো রঙের ভাষা। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল, যা ছিল বুদ্ধি, প্রতিভা আর স্বপ্নের এক নিখুঁত মেলবন্ধন। অধ্যায় 6, মন ও মননের মেলবন্ধন, এক প্রেমের জন্ম। তাদের বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় পরিণত হলো তা তারা নিজেরাও ঠিকমতো বুঝতে পারেনি। তাদের প্রেমটা ছিল না কোনো ঝোড়ো হাওয়ার মতো, বরং ছিল বসন্তের দক্ষিণা বাতাসের মতো, যা ধীরে ধীরে মনকে ছুঁয়ে যায়। কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব সৃজনীর সময় তাদের সম্পর্কটা আরও গভীর হয়। দিয়া মঞ্চসজ্জা এবং অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনার দায়িত্বে ছিল। তার শৈল্পিক ভাবনায় পুরো ক্যাম্পাসটা যেন এক নতুন রূপে সেজে উঠেছিল। বিজয় টেকনিক্যাল টিমের দায়িত্বে ছিল। সে দিয়ার পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিন-রাত এক করে কাজ করত। সে দিয়ার জন্য এমন এক লাইটিং সিস্টেম ডিজাইন করেছিল যা মঞ্চের প্রতিটি আবেগকে আলোর ভাষায় ফুটিয়ে তুলতে পারত। অনুষ্ঠানের আগের রাতে যখন সবাই চলে গেছে, তখনও তারা দুজন কাজ করছিল। বিশাল অডিটোরিয়ামে শুধু তারা দুজন। দিয়া একটা মইয়ের ওপর উঠে মঞ্চের কাপড়ের ভাঁজ ঠিক করছিল। হঠাৎ তার পা পিছলে যায়। সে পড়ে যাওয়ার আগেই বিজয় ছুটে এসে তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে অডিটোরিয়ামের টিমটিমে আলোয় তারা একে অপরের খুব কাছে এসে গিয়েছিল। তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছিল। বিজয়ের শক্তিশালী বাহুবন্ধনে দিয়া এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছিল। তাদের চোখাচোখি হয়েছিল, আর সেই দৃষ্টিতে ছিল তৃতীয় পর্ব, বিচ্ছেদ, স্বপ্নের ইউরোপ ও ভাঙা হৃদয়। অধ্যায় 7, ইউরোপের ডাক, এক কঠিন সিদ্ধান্ত। সময় বহমান। বিজয়ের দেবভাষা প্রজেক্টটা তখন বিশ্ববিদ্যালয় স্তরে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তার গাইড প্রফেসর সেন তার গবেষণাপত্রটি জার্মানির এক বিশ্ববিখ্যাত প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানে পাঠান। সেখান থেকে যা উত্তর এলো তা ছিল অভাবনীয়। তারা বিজয়কে তাদের প্রতিষ্ঠানে যোগ দিয়ে তাদের অত্যাধুনিক ল্যাবে এই গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সমস্ত খরচ, থাকা, খাওয়া, পারিশ্রমিক সবকিছুই তারা বহন করবে। এটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ঝাড়খণ্ডের সেই ধুলোমাখা গলি থেকে ইউরোপের সেরা গবেষণা কেন্দ্রে যাওয়ার সুযোগ। বিজয়ের মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। সে দৌড়ে খবরটা দিয়াকে জানাতে গেল। দিয়া খবরটা শুনে একদিকে যেমন উচ্ছ্বসিত হয়ে উঠল, তেমনি তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। ইউরোপ, সে তো অনেক দূর। যাওয়ার আগের দিনগুলো ছিল খুব যন্ত্রণার।
তারা তাদের ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিল, আর এখন তাদের মধ্যে এসে দাঁড়িয়েছে হাজার হাজার মাইলের দূরত্ব। যাওয়ার আগের শেষ সন্ধ্যায় তারা লেকের ধারে তাদের প্রিয় বেঞ্চিটায় বসেছিল। চারদিকে এক ভারী নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দিয়া বিজয়ের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আমার জন্য নিজের স্বপ্নকে নষ্ট করো না বিজয়। আমি জানি তুমি অনেক বড় কিছু করার জন্য জন্মেছ। আমি তোমার জন্য অপেক্ষা করব সব সময়। তার গলার স্বর কান্নায় ভিজে আসছিল। বিজয় দিয়ার মুখটা দুহাতে তুলে ধরে তার চোখের দিকে তাকালো। আমি শুধু আমার জন্য যাচ্ছি না দিয়া, আমি আমাদের ভবিষ্যতের জন্য যাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। নিজেকে প্রতিষ্ঠিত করে আমি তোমার বাবার সামনে গিয়ে তোমার হাত চাওয়ার যোগ্যতা অর্জন করতে চাই। আমার এই পুরো জার্নিটাই তোমার জন্য। সে দিয়ার কপালে একটা গভীর চুম্বন করল। সেই চুম্বনে ছিল ভালোবাসা, প্রতিশ্রুতি আর বিচ্ছেদের যন্ত্রণা। বিমানবন্দরে তাকে ছাড়তে এসেছিল দিয়া। কাঁচের দেওয়ালের এপার ওপার থেকে তারা একে অপরকে দেখছিল। বিজয় হাত নাড়ছিল আর দিয়ার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। বিমানটা যখন আকাশে উড়ল তখন তাদের মনে হচ্ছিল তাদের হৃদয়টাও যেন দুটো ভিন্ন দিকে ছিঁড়ে চলে গেল। অধ্যায় ৮। ক্রমবর্ধমান দূরত্ব, অভিমানের পাহাড়। ইউরোপে বিজয়ের জীবন শুরু হল এক ঘূর্ণিঝড়ের মতো। অত্যাধুনিক ল্যাব, বিশ্বের সেরা বিজ্ঞানীদের সঙ্গ, কাজের অফুরন্ত সুযোগ। সে তার গবেষণায় এমনভাবে ডুবে গেল যে দিনরাতের খেয়াল থাকত না। তার একটাই লক্ষ্য ছিল, যত তাড়াতাড়ি সম্ভব দেব ভাষা সিস্টেমটাকে সম্পূর্ণ করা। প্রথম তাদের মধ্যে রোজ কথা হতো। ভিডিও কলে তারা একে অপরের মুখ দেখত, সারাদিনের গল্প করত। কিন্তু ধীরে ধীরে সময়ের ফারাক, কাজের প্রচণ্ড চাপ আর দুই ভিন্ন জগতের মানসিকতা তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলতে শুরু করল। বিজয় যখন ল্যাবে থাকত তখন ভারতে থাকত গভীর রাত, আবার দিয়া যখন ফ্রি থাকত বিজয় তখন গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত থাকত। তাদের কথার বিষয়বস্তুও বদলে যেতে লাগল। বিজয়ের কথায় থাকত শুধু তার গবেষণা, তার কোডিংয়ের সমস্যা, তার নতুন আবিষ্কার। সে তার উত্তেজনার বশে হয়তো বুঝতেও পারত না যে দিয়া এই বিষয়গুলোর সঙ্গে নিজেকে কতটা যুক্ত করতে পারছে। অন্যদিকে ভারতে দিয়ার জীবনটাও সহজ ছিল না। জিতেন মহাপাত্র এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন। তিনি মেয়ের মনে ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করলেন। দেখছ তো, ছেলেটা ইউরোপে গিয়ে তোকে ভুলেই গেছে। ওর জগৎ এখন অন্য। ওর পাশে এখন কত সুন্দরী স্মার্ট মেয়ে ঘুরছে। তোকে ওর আর মনে রাখার সময় কোথায়? দিয়া প্রথমে এই কথাগুলোকে পাত্তা দিত না, কিন্তু বিজয়ের কমতে থাকা ফোন, ছোট হয়ে আসা কথোপকথনগুলো তার মনেও সন্দেহের বীজ বুনতে শুরু করল। তার অভিমান হতে লাগল। সমস্যার সূত্রপাত হল দিয়ার জন্মদিনে। বিজয় তার প্রজেক্টের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য আগের দুদিন প্রায় ঘুম হয়নি। সে ডায়েরিতে দিয়ার জন্মদিনটা বড় করে দাগ দিয়ে রেখেছিল, কিন্তু কাজের চাপে সে একেবারে ভুলে গেল। সারাদিন দিয়ার একটা ফোন বা মেসেজের অপেক্ষায় কাটল। রাতে যখন সে অভিমানে কষ্টে প্রায় ভেঙে পড়েছে, তখন জিতেন মহাপাত্র তার জন্য এক বিশাল পার্টির আয়োজন করলেন এবং সেখানে তার এক বিজনেস পার্টনারের সুদর্শন ছেলের সঙ্গে দিয়ার পরিচয় করিয়ে দিলেন। অনেক রাতে প্রেজেন্টেশন শেষে ক্লান্ত বিজয় যখন হোটেলে ফিরে ফোন অন করল, তখন তার মনে পড়ল দিয়ার জন্মদিনের কথা। তার নিজেকে পৃথিবীর সবচেয়ে অপরাধী মনে হল। সে সঙ্গে সঙ্গে দিয়াকে ফোন করল। সারাদিন পর আমার কথা মনে পড়ল? দিয়ার গলা ছিল বরফের মতো ঠান্ডা। দিয়া, আমি খুব দুঃখিত, কাজের এত চাপ ছিল যে। বিজয় কৈফিয়ত দেওয়ার চেষ্টা করল। কাজ? সব সময় তোমার কাজ? তোমার জীবনে আমার কি কোনো স্থান আছে? বিজয়ের জমে থাকা সমস্ত অভিমান, কষ্ট আর বাবার উস্কানি একসঙ্গে বিস্ফোরিত হল। তুমি আমাকে ভুল বুঝছ দিয়া। আমি যা করছি সব আমাদের জন্যই করছি। আমাদের নাকি শুধু তোমার জন্য, তোমার সাফল্যের জন্য? আমাকে আর এই মিথ্যে স্বপ্ন দেখিও না বিজয়। আমি ক্লান্ত। ফোনের দুপারে তীব্র কথা কাটাকাটি হল। তারা একে অপরকে এমন অনেক কথা বলল যা তাদের দুজনের হৃদয়কেই ক্ষতবিক্ষত করে দিল। রাগের মাথায় দিয়া ফোনটা কেটে দিয়ে সিম কার্ডটা খুলে ফেলে দিল। এরপর নেমে এলো এক অসহনীয় দীর্ঘ নীরবতা। বিজয় ভেবেছিল দিয়া শান্ত হলে আবার যোগাযোগ করবে। দিয়া ভেবেছিল
বিজয় তার ভুল বুঝতে পেরে তাকে হাজারবার ফোন করে ক্ষমা চাইবে, কিন্তু দুজনের ইগো আর অভিমানের পাহাড়টা তাদের ভালোবাসার চেয়েও অনেক উঁচু হয়ে গেল। তাদের স্বপ্নের প্রেম কাহিনীতে নেমে এলো এক অপ্রত্যাশিত যন্ত্রণাদায়ক অ্যান্টিক্লাইম্যাক্স। চতুর্থ পর্ব, আরোহণ ও অবরোহণ, দুই ভিন্ন শিখর। অধ্যায় 9, ভঞ্জ সফটকনের উত্থান, একাকী সম্রাট। হৃদয় ভাঙার যন্ত্রণা কখনো কখনো মানুষকে ধ্বংস করে দেয়, আবার কখনো তৈরি করে এক অদম্য আগ্নেয়গিরি। বিজয়ের ক্ষেত্রে দ্বিতীয়টা সত্যি হল। দিয়ার সঙ্গে বিচ্ছেদের পর তার ভেতরটা এক শূন্য মরুভূমি হয়ে গিয়েছিল। সেই শূন্যতা আর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সমস্ত সত্তাকে তার কাজের মধ্যে ডুবিয়ে দিল। সে এক যন্ত্রে পরিণত হল। ঘুম, খাওয়া, বিশ্রাম ভুলে গিয়ে সে শুধু কোট করে যেত। তার সহকর্মীরা তার এই পরিবর্তন দেখে অবাক হতো, ভয় পেত। এই অমানসিক পরিশ্রমের ফল ফলতে বেশি দিন সময় লাগেনি। প্রায় 1.5 বছরের মাথায় সে তার সংস্কৃত ভিত্তিক প্রোগ্রামিং সিস্টেম দেবভাষা সম্পূর্ণ করল। এটা ছিল প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। এই সিস্টেম ডেটা প্রসেসিংকে অনেক বেশি সুরক্ষিত, দ্রুত এবং কার্যকরী করে তুলেছিল। এই দেবভাষা সিস্টেমকে ভিত্তি করে সে প্রতিষ্ঠা করল তার নিজের কোম্পানি ভঞ্জ সফটকন ইনকর্পোরেটেড। জার্মানির সেই গবেষণা প্রতিষ্ঠানটি তার প্রথম বিনিয়োগকারী হল। এর পরটা ছিল এক অবিশ্বাস্য রূপকথা। ভঞ্জ সফটকনের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্স টুলস বাজার ছেয়ে ফেলল। সিলিকন ভ্যালির বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাপল সবাই তার ক্লায়েন্ট হল। তার কোম্পানির ভ্যালুয়েশন রকেটের গতিতে বাড়তে লাগল। মাত্র 5 বছরের মধ্যে ঝাড়খণ্ডের সেই সাধারণ ধুলোমাখা গলির ছেলেটা বিজয় ভঞ্জ হয়ে উঠল গ্লোবাল টেক ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এক স্বনির্মিত বিলিয়নেয়ার। ইউরোপের এক অভিজাত শহরে তার কোম্পানির কাঁচ দিয়ে ঘেরা বিশাল হেডকোয়ার্টার্স তৈরি হল। তার জীবনযাত্রায় এলো আকাশ পাতাল পরিবর্তন। প্রাইভেট জেট, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিশ্বের সেরা ব্র্যান্ডের পোশাক। কিন্তু সাফল্যের এই সর্বোচ্চ শিখরে দাঁড়িয়েও বিজয় ছিল অসম্ভব একা। তার বিশাল পেন্ট হাউসের নিস্তব্ধতা তাকে গ্রাস করতে আসত। সফল মানুষদের পার্টিতে সে যেত, কিন্তু তার হাসিটা থাকত মেকি। অ্যাওয়ার্ড সেরিমনিতে সে পুরস্কার নিত, কিন্তু তার হাতটা থাকত শীতল। তার বুকের ভেতরের শূন্যতাটা কোনো কিছুই পূরণ করতে পারছিল না। মাঝে মাঝে রাতে সে তার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে হুইস্কির গ্লাস হাতে দাঁড়িয়ে থাকত। শহরের হাজার হাজার আলোর দিকে তাকিয়ে তার মনে পড়ত ঝাড়খণ্ডের তারাদের ম্লান আলো। তার মনে পড়ত তার বাবার ক্লান্ত কিন্তু স্নেহময় মুখ, আর তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠত দিয়ার হাসি মুখটা মনে পড়লে। তার ওয়ালেটে একটা গোপন খাপে তখনও দিয়ার একটা ছোট ছবি রাখা ছিল, হৃদের ধারে তোলা, হাসি খুশি, উজ্জ্বল একটা মুখের ছবি। সে ছিল এক মুকুটহীন একাকী সম্রাট, যে একটা সাম্রাজ্য জয় করেছে কিন্তু তার রানীকে হারিয়েছে। অধ্যায় 10, সোনালী খাঁচার দিয়া, এক নির্বাসিত শিল্পী। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দিয়াও নিজেকে একটা অদৃশ্য দেওয়ালে বন্দী করে ফেলেছিল। সে তার পড়াশোনা শেষ করে বাবার ইচ্ছা পূরণ করতে জেএম গ্রুপে যোগ দেয়। সবাই ভেবেছিল সে হয়তো শুধু নামেই একটা পদে থাকবে, কিন্তু দিয়া সবাইকে ভুল প্রমাণ করে দিল। তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা আর মানুষের সঙ্গে মেশা দক্ষতা জেএম গ্রুপকে এক নতুন দিশা দেখালো। সে কোম্পানির অনেক পুরনো নিয়মকানুন বদলে দিল, নতুন প্রযুক্তির আমদানি করল এবং বেশ কিছু লাভজনক প্রজেক্ট শুরু করল। জিতেন মহাপাত্র মেয়ের এই সাফল্যে গর্বিত ছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করতেন তার মেয়েটা যেন হাসতে ভুলে গেছে। সে কাজ করত এক যন্ত্রের মতো, নিখুঁত, কার্যকরী কিন্তু আবেগহীন। দিয়ার দিন শুরু হতো বোর্ড মিটিং দিয়ে আর শেষ হতো ফাইলের স্তূপে। সে সফল ছিল, ক্ষমতাশালী ছিল, তার কথায় কোম্পানির বড় বড় ম্যানেজাররা উঠত বসত। কিন্তু দিনের শেষে যখন সে মহাপাত্র নিবাসের তার বিশাল সুন্দর ঘরে ফিরে আসত, তখন তার নিজেকে খুব একা মনে হতো।
তার ঘরের কোণায় রাখা ক্যানভাসগুলোতে ধুলোর আস্তরণ পড়েছিল। তার রঙের বাক্সটা বহুদিন খোলা হয়নি। তার ভেতরের শিল্পী সত্তাটা যেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে মাঝে মাঝে বিজনেস ম্যাগাজিনে বা ইন্টারনেটে বিজয়ের সাফল্যের খবর পড়ত। ভঞ্জ সফটকনের উত্থানের কাহিনী, বিজয়ের ছবি, তার ইন্টারভিউ, সে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তার বুকের ভিতরটা গর্ব আর কষ্টে একসঙ্গে তোলপাড় করত। গর্ব হতো কারণ এই বিজয়কে সে চিনত, এই স্বপ্নটা সে খুব কাছ থেকে দেখেছিল। আর কষ্ট হতো কারণ এই অবিশ্বাস্য সাফল্যের অংশীদার সে হতে পারেনি। তাদের মধ্যে জমে থাকা অভিমানের পাহাড়টা এতটাই উঁচু ছিল যে একটা শুভেচ্ছা জানানোর পথও খোলা ছিল না। জিতেন মহাপাত্র মেয়ের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এনেছিলেন। তার জন্য বড় বড় শিল্পপতিদের ঘর থেকে সম্বন্ধ আসত, কিন্তু দিয়া প্রতিবারই কোনো না কোনো অজুহাতে বিয়েটা ভেঙে দিত। তার মনটা পড়েছিল অতীতে, একজোড়া গভীর স্বপ্নালু চোখের কাছে, যাকে সে নিজের হাতে দূরে ঠেলে দিয়েছিল। সে তার সোনালী খাঁচার মধ্যে এক নির্বাসিত জীবন কাটাচ্ছিল, যেখানে সব ছিল, শুধু প্রাণ ছিল না। পঞ্চম পর্ব, প্রত্যাবর্তন, শিকড়ের টানে। অধ্যায় 11, মাটির টান, রায়পুরের পথে। সাফল্যের শিখরে পৌঁছনোর পর মানুষের মনে প্রায়ই এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। বিজয়েরও তাই হয়েছিল। একদিন রাতে ভঞ্জ সফটকনের এক ঐতিহাসিক ডিল সই হওয়ার পর তার টিম যখন শ্যাম্পেন খুলে উৎসব করছে, বিজয় তখন তার পেন্টহাউস অফিসের কাঁচের দেওয়ালের বাইরে শহরের আলোর দিকে তাকিয়েছিল। এই আলো, এই সাফল্য, এই খ্যাতি, সব কিছুই তার কাছে অর্থহীন, অন্তঃসার শূন্য মনে হচ্ছিল। তার হঠাৎ করেই মনে হলো সে কিসের জন্য ছুটছে, এই অর্থ, এই ক্ষমতা দিয়ে সে কি করবে। তার মনে পড়ল তার বাবার কথা, তোর শিকড়কে কোনোদিন ভুলিস না। সে বুঝতে পারল সে তার শিকড় থেকে অনেক দূরে চলে এসেছে। এই ইউরোপীয় জীবনযাত্রা, এই কর্পোরেট সংস্কৃতি তার আত্মার সঙ্গে মিলছে না। সেই রাতে সে এক যুগান্তকারী, প্রায় পাগলামি ভরা সিদ্ধান্ত নেয়। সে তার $multi-billion কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার্স ইউরোপ থেকে সরিয়ে ভারতে নিয়ে আসবে। পরদিন বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে যখন সে তার প্রস্তাবটা রাখে, তখন সবাই কার্যত আকাশ থেকে পড়ে যায়। কোম্পানির সিএফও, এক বিচক্ষণ জার্মান ভদ্রলোক, বললেন, বিজয়, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ইউরোপের ট্যাক্স সিস্টেম আর পরিকাঠামোর সুবিধা পাচ্ছি, ভারতে গিয়ে আমরা এই সব কিছু হারাবো। অন্যান্য ডিরেক্টররাও তাকে বোঝানোর চেষ্টা করলেন। তারা বললেন, যদি ভারতেই যেতে হয় তাহলে যেন ব্যাঙ্গালোর, মুম্বাই বা হায়দ্রাবাদের মতো কোনো টেক হাবকে বেছে নেওয়া হয়। কিন্তু বিজয় তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলল, আমি জানি আপনারা কি ভাবছেন, কিন্তু ভঞ্জ সফটকন শুধু একটা ব্যবসা নয়, এটা একটা দর্শন। আমার এই দেবভাষা সিস্টেমের জন্ম হয়েছে ভারতের প্রাচীন জ্ঞান থেকে। এখন সময় হয়েছে এই জ্ঞানকে আবার তার নিজের মাটিতে ফিরিয়ে দেওয়ার। কিন্তু কেন কোনো ছোট শহর? একজন ডিরেক্টর প্রশ্ন করলেন। বিজয় হেসে বলল, কারণ ভারতের আসল প্রতিভা লুকিয়ে আছে এই ছোট শহরগুলোতে। আমি নিজে ঝাড়খণ্ডের এক ছোট শহর থেকে উঠে এসেছি। আমি যদি পারি তাহলে ভারতের অন্য ছোট শহরগুলোর ছেলেমেয়েরা কেন পারবে না? আমি রায়পুর, ছত্তিশগড়ে আমাদের নতুন ক্যাম্পাস তৈরি করতে চাই। আমি শুধু একটা অফিস বানাতে চাই না, আমি একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই যা ওই অঞ্চলের হাজার হাজার ছেলেমেয়ের ভাগ্য বদলে দেবে। তার কথার মধ্যে এমন এক দৃঢ়তা আর আবেগ ছিল যে বোর্ড শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হল। এই খবরটা যখন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হল, তখন ভারতীয় কর্পোরেট জগতে এক বিশাল আলোড়ন সৃষ্টি হল। সবাই বিজয় ভঞ্জের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে লাগল। খবরটা যখন জিতেন মহাপাত্রের কানে পৌঁছল, তখন তিনি তার অফিসে বসেছিলেন। খবরটা শুনে তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। বিজয় ভঞ্জ, সেই ছেলেটা যাকে তিনি একদিন তাচ্ছিল্য করে দূর করে দিয়েছিলেন, সে আজ তার থেকেও অনেক বড় এক শিল্পপতি, আর সে ফিরে আসছে তার ব্যবসার একেবারে কাছাকাছি। তার মনে এক অজানা ভয়, লজ্জা আর অনুশোচনার ঝড় উঠল। দিয়া খবরটা পেয়েছিল তার ল্যাপটপে একটা বিজনেস নিউজ পোর্টালে।
বিজয়ের ছবিটা দেখে তার হৃৎস্পন্দন মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। বিজয় ফিরে আসছে ভারতে, রায়পুরে। তার মনের মধ্যে একই সঙ্গে আশা, ভয়, কৌতূহল আর পুরনো অভিমানের এক জটিল সুনামি শুরু হলো। সে কি বিজয়ের মুখোমুখি হতে পারবে? বিজয় কি তাকে চিনতে পারবে, নাকি সে তাকে সম্পূর্ণ ভুলে গেছে? হাজারো প্রশ্ন তার মনকে ক্ষতবিক্ষত করতে লাগল। অধ্যায় 12। রায়পুরের মহামঞ্চ, এক নতুন সূচনা। রায়পুরে ভঞ্জ সফটকনের ক্যাম্পাস তৈরির কাজ শুরু হলো এক বিশাল যজ্ঞের মতো। বিজয় নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারকি করত। এটা শুধু একটা অফিস বিল্ডিং ছিল না, ছিল বিজয়ের স্বপ্ন, তার দর্শন। পুরো ক্যাম্পাসটা তৈরি করা হয়েছিল পরিবেশ বান্ধব পদ্ধতিতে। সৌরশক্তি, জল পুনর্ব্যবহার এবং প্রচুর সবুজায়নের উপর জোর দেওয়া হয়েছিল। ক্যাম্পাসের স্থাপত্যে ছিল ভারতীয় মন্দিরের গঠন এবং আধুনিক স্থাপত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন। এক বছরের মধ্যে সেই ক্যাম্পাস তৈরি হয়ে গেল, যা ছিল প্রযুক্তির এক তীর্থক্ষেত্র। ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হল রাজকীয়ভাবে। দেশের সমস্ত প্রথম সারির শিল্পপতি, কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আন্তর্জাতিক মিডিয়াকে আমন্ত্রণ জানানো হল। জেএম গ্রুপের চেয়ারম্যান হিসেবে জিতেন মহাপাত্রও এক জমকালো আমন্ত্রণপত্র পেলেন। তিনি প্রথমে যেতে চাননি, তার বিজয়কে মোকাবেলা করার সাহস ছিল না, কিন্তু দিয়া তাকে যেতে প্রায় বাধ্য করল। তার একটাই উদ্দেশ্য ছিল, শেষবারের মতো দূর থেকে হলেও বিজয়কে একবার দেখা। উদ্বোধনী অনুষ্ঠানের দিন রায়পুর শহর যেন সেজে উঠেছিল। ভঞ্জ সফটকনের ক্যাম্পাসের বাইরে ছিল মিডিয়া আর উৎসুক জনতার ভিড়। অডিটোরিয়ামের ভেতরে দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষেরা উপস্থিত। জিতেন মহাপাত্র তার মেয়ে দিয়াকে নিয়ে এক কোণার দিকে আসনে বসলেন, যাতে সহজে কারো নজরে না পড়েন। অবশেষে সেই মুহূর্ত এলো। মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালক বিজয় ভঞ্জকে তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। হাজারো আলোর ঝলকানির মধ্যে করতালির শব্দে মঞ্চে এসে দাঁড়ালো বিজয়। পরনে ছিল সাধারণ একটা কুর্তা পাজামা আর জহর কোট, কিন্তু তার চোখে মুখে ছিল এমন এক তেজ আর আত্মবিশ্বাস, যা হাজার ওয়াটের আলোকেও ম্লান করে দিচ্ছিল। দিয়া অপলক দৃষ্টিতে তাকে দেখছিল। তার বুকের ভেতরটা ধরফর করছিল। এ কোন বিজয়? সেই লাজুক, শান্ত, অন্তর্মুখী ছেলেটার সঙ্গে এই রাজার মতো ব্যক্তিত্বের কোনো মিল নেই। আবার খুব মিল আছে। তার চোখের সেই গভীরতা, সেই স্বপ্নালু দৃষ্টিটা একই রকম আছে। বিজয় তার ভাষণ শুরু করল। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। সে ইংরেজিতে শুরু করলেও কিছুক্ষণ পরেই অনর্গল হিন্দিতে বলতে শুরু করল। সে তার সংগ্রামের কাহিনী বলল, ঝাড়খণ্ডের সেই ধুলোমাখা গলি থেকে ইউরোপের শিখরে পৌঁছানোর গল্প। সে তার দেবভাষা সিস্টেমের পেছনের দর্শনের কথা বলল। সে বলল কিভাবে প্রাচীন ভারতীয় জ্ঞানই তার সাফল্যের মূল ভিত্তি। ভাষণের শেষে সে বলল, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি কেন ইউরোপের আরাম ছেড়ে ভারতে, বিশেষ করে রায়পুরের মতো এক ছোট শহরে ফিরে এলাম। তার কারণ আমি আমার শিকড়ের কাছে ফিরতে চেয়েছিলাম। আমি এই মাটির ঋণ শোধ করতে চেয়েছিলাম। তার গলাটা ধরে এলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এই জার্নিতে আমি অনেক কিছু পেয়েছি, আবার আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছি। আজ এই মঞ্চ থেকে আমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণাকে ধন্যবাদ জানাতে চাই। সেই মানুষটিকে যে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, যে আমার উপর বিশ্বাস রেখেছিল যখন আমার নিজের উপরও বিশ্বাস ছিল না। হঠাৎ কথা থামিয়ে তার চোখ দুটো যেন কাউকে খুঁজতে লাগল। হাজারো মানুষের ভিড়ে, অগণিত মুখের অরণ্যে তার দৃষ্টি এক জায়গায় এসে স্থির হয়ে গেল, দর্শকাসনের সেই কোণায় বসে থাকা দিয়ার চোখে। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। সমস্ত কোলাহল, সমস্ত আলো, সমস্ত করতালির শব্দ অদৃশ্য হয়ে গেল। শুধু রইল দুটো চোখ, আর তাদের মাঝখানে জমে থাকা এক সমুদ্র কথা, এক যুগের অভিমান আর না বলা ভালোবাসা। অধ্যায় 13। পুনর্মিলন, ভাগ্যের লেখা। অনুষ্ঠানের পর ছিল নৈশভোজের আয়োজন। অতিথিরা যখন খাওয়া দাওয়া আর নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত, বিজয় তখন ধীর পায়ে মঞ্চ থেকে নেমে এলো। তার নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রেখেছিল, কিন্তু তার চোখ ছিল একদিকেই নিবদ্ধ। সে ভিড় ঠেলে এগিয়ে আসতে লাগল জিতেন মহাপাত্র আর দিয়ার দিকে। জিতেন মহাপাত্র বিজয়কে আসতে দেখে ঘামতে শুরু করলেন। তিনি কি বলবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছিলেন না। দিয়া পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিজয় ঠিক তাদের সামনে এসে দাঁড়াল। সে প্রথমে জিতেন মহাপাত্রের দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করল। আঙ্কেল, ভালো আছেন?
তার গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু বিনয়। জিতেন মহাপাত্র কাঁপা কাঁপা গলায় বললেন, আমি তোমাকে দেখে খুব ভালো লাগছে বাবা, তুমি অনেক বড় হয়েছ। এরপর বিজয় দিয়ার দিকে ফিরল। তার চোখের দিকে তাকিয়ে সে শুধু একটা কথাই বলল, তুমি এসেছ। এই 3টে শব্দের মধ্যে যেন হাজারো অনুভূতির প্রকাশ ছিল। দিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নাড়ল। বিজয় বুঝতে পারল এখানে কথা বলা সম্ভব নয়। সে তার এক সহকর্মীকে ডেকে বলল, অনুগ্রহ করে মিস্টার মহাপাত্র আর তার মেয়ের যত্ন নিন। তারপর দিয়ার দিকে ফিরে ফিসফিস করে বলল, অনুষ্ঠান শেষ হলে ক্যাম্পাসের উত্তর দিকের পদ্মপুকুরের কাছে এসো, আমি অপেক্ষা করব। এই বলে সে অন্য অতিথিদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেল। পুরো নৈশভোজের সময়টা দিয়ার কাছে এক অনন্তকাল বলে মনে হল। সে কিছুই খেতে পারল না। অনুষ্ঠান শেষ হবার পর সে তার বাবাকে কোনো মতে বলে কাঁপতে থাকা পায়ে এগিয়ে গেল সেই পদ্মপুকুরের দিকে। পুকুরের শান্ত জলের ধারে চাঁদের স্নিগ্ধ আলোয় একটা পাথরের বেঞ্চে বিজয় বসেছিল। তার পরনের দামি পোশাক নয়, তার ভেতরের সেই পুরনো বিজয় যে লেকের ধারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। দিয়াকে আসতে দেখে সে উঠে দাঁড়াল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। বহু বছরের জমে থাকা অভিমান, কষ্ট, রাগ আর না বলা কথা তাদের মাঝে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে রেখেছিল। অবশেষে বিজয়ী সেই দেওয়াল ভাঙল। তার গলাটা ধরে আসছিল, আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। দিয়ার এতক্ষণ ধরে চেপে রাখা আবেগের বাঁধ ভেঙে গেল। সে ফোপাতে ফোপাতে বলল, কেন করলে এমন বিজয়? একবারও আমার কথা মনে পড়েনি এতগুলো বছরে? কিভাবে পারলে আমাকে ছাড়া থাকতে? বিজয় এগিয়ে এসে খুব আলতো করে দিয়ার চোখের জল মুছিয়ে দিল। তার স্পর্শে দিয়ার শরীরটা কেঁপে উঠল। বিজয় স্নিগ্ধ আর্দ্র গলায় বলল, এমন একটা দিন, একটা মুহূর্তও ছিল না যেদিন তোমার কথা আমার মনে পড়েনি দিয়া। আমার প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা পুরস্কার আমি মনে মনে তোমাকেই উৎসর্গ করেছি। আমি যখন আমার কোম্পানির নাম রেখেছিলাম তখনও তোমার কথাই ভেবেছিলাম, ভঞ্জ সফটকর্ন, দিয়া মহাপাত্রের বিজয়ের কোম্পানি। তাহলে যোগাযোগ করনি কেন? দিয়ার কণ্ঠে ছিল বহু বছরের জমানো অভিযোগ। ভয় পেতাম, স্বীকার করল বিজয়। ভয় পেতাম যে তুমি হয়তো তোমার জীবনে অনেক এগিয়ে গেছো, আমাকে ভুলে গেছো। ভয় পেতাম আবার প্রত্যাখ্যাত হওয়ার। আমার কাছে আমার সাম্রাজ্য ছিল, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল না। দিয়া, আমাকে ছাড়া আমি সবসময়ই অসম্পূর্ণ ছিলাম। সেদিন রাতে সেই পদ্মপুকুরের ধারে চাঁদের আলোয় তাদের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হল। তারা একে অপরের কাছে তাদের একাকিত্বের কথা, তাদের যন্ত্রণার কথা উজাড় করে দিল। তারা বুঝতে পারল তাদের ভালোবাসা কখনো এক মুহূর্তের জন্যও কমেনি, শুধু পরিস্থিতি, দূরত্ব আর ইগোর ধুলোয় চাপা পড়ে গিয়েছিল। বিজয় দিয়ার হাতটা ধরে বলল, আর কোনোদিনও তোমাকে হারাতে চাই না দিয়া। তুমি কি আমার এই অসম্পূর্ণ জীবনটাকে পূর্ণ করবে? দিয়া কান্না ভেজা চোখেই হেসে ফেলল। সে বিজয়ের বুকে মাথা রেখে বলল, আমি তো সবসময় তোমারই ছিলাম বিজয়, শুধু তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এই দৃশ্যটা দূর থেকে দেখছিলেন জিতেন মহাপাত্র। তার চোখের কোণেও ছিল অনুতাপের জল। তিনি বুঝতে পারছিলেন তিনি কত বড় ভুল করেছিলেন। তিনি টাকা আর স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করতে গিয়ে তার মেয়ের সুখকেই প্রায় কেড়ে নিতে বসেছিলেন। তিনি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলেন। বিজয় আর দিয়ার সামনে দাঁড়িয়ে তিনি বিজয়ের হাত ধরে বললেন, আমায় ক্ষমা করে দিও বাবা, আমি হিরে চিনতে ভুল করেছিলাম। আমার মেয়ের হাত আমি তোমার হাতেই তুলে দিতে চাই। এর থেকে যোগ্য আর কেউ হতে পারে না। উপসংহার: এক নতুন ভোরের আলো। কয়েক মাস পর রায়পুরের সেই স্বপ্নের ক্যাম্পাসেই, সেই পদ্মপুকুরের ধারেই বিজয় আর দিয়ার বিয়ে হল। সেই বিয়েতে কোনো কর্পোরেট আড়ম্বর ছিল না, ছিল শুধু আন্তরিকতা আর ভালোবাসার ছোঁয়া। জগদীশ ভঞ্জ আর স্নেহলতা মহাপাত্র তাদের সন্তানদের মিলন দেখে আনন্দে কাঁদছিলেন। জিতেন মহাপাত্রের মুখেও ছিল এক শান্ত, তৃপ্তির হাসি। তাদের নতুন জীবন শুরু হল। বিজয় ভঞ্জ তার কোম্পানি ভঞ্জ সফটকর্নকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। কিন্তু এখন সে আর একাকী সম্রাট ছিল না। তার পাশে ছিল তার রানী, তার দিয়া। দিয়া শুধু তার স্ত্রী ছিল না, ছিল তার সবচেয়ে বড় শক্তি, তার পথপ্রদর্শক। দিয়াও তার বাবার ব্যবসার দায়িত্ব থেকে অব্যাহতি নিল। সে ভঞ্জ ফাউন্ডেশনের দায়িত্ব নিল, যার মাধ্যমে সারা দেশের প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষা এবং শিল্প সংস্কৃতির প্রসারে নিজেকে উৎসর্গ করল। তার ক্যানভাসে আবার নতুন করে রং ফিরে এলো। তার ছবিতে আর বিষণ্ণতা ছিল না,
ছিল জীবন আর ভালোবাসার উৎসব। তাদের গল্পটা হয়ে রইল এক উত্থান পতনের অনুপ্রেরণামূলক কাহিনী, এক সাধারণ ঘরের ছেলের প্রতিভা, পরিশ্রম আর জেদের কাছে ভাগ্যের হার মানার গল্প, এক রাজকুমারীর তার সোনালি খাঁচা ভেঙে বেরিয়ে এসে নিজের ভালোবাসাকে খুঁজে নেওয়ার গল্প। তারা প্রমাণ করে দিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা আর অদম্য সংকল্প থাকলে পথ যতই কঠিন হোক না কেন, দুটো ভিন্ন পৃথিবীও এক হয়ে যেতে পারে। আর সেই মিলনের পর যে ভোরের আলো ফোটে তা হয় সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে সুন্দর।